এই খাটে বসে আছিস কেন? এটা তোর বিছানা না, এটা আমার এলাকা। আর তোর সাহস কি করে হয় আমাকে কিস করার? মানে আমরাই তো আজ স্বামী স্ত্রী। তোর ওই স্বামী স্ত্রী ডায়লগ বন্ধ কর। আমি তোকে ভালোবাসি না, বিয়ে করছিস নিজে বাঁচার জন্য। বুঝে নিস, গ্যাংস্টার সিনিয়র মিম কারো কথা শোনে না। তুমি যতই রাগ করো, আজ থেকে তুমি আমার বউ। আমি তোমার সম্মান রাখবো, কিন্তু তুমি এইসব ডায়লগ দিয়েই তো পটিয়ে দিলি আমাকে। সাহস কই পেলি? হ্যাঁ, আমাকে সিনিয়র বলেও ভয় করিস না? আমি তোমাকে ভয় পাই না, সম্মান করি। আর আমি আজও ভুল কিছু বলিনি। তুই জানিস আমাকে কোনো ছেলে ঘরের মধ্যে 10 মিনিটও সহ্য করতে পারে না। তুই পারবি? চেষ্টা করব, আমি পালাবো না। তুই চাইলে চুপচাপ সোফায় ঘুমাবো, শুধু জানিও এই স্বামীটা দৌড়ে পালাবে না। তুই আজ ঘুমাবি ওই দরজার পাশে। খাটে বসলেও কপালে ঘুষি আছে। ঘুষি প্রেমে পড়বো, সাবধান করলাম। মিমের ঠোঁটে এক সেকেন্ডের জন্য একটু হাসির রেখা খেলে গেল, কিন্তু সেটা সে সঙ্গে সঙ্গেই চেপে রাখলো। আর রাজ, সে বসে থাকে এক কোণে অপেক্ষায়, কবে এই গ্যাংস্টার মেয়েটার হৃদয় দরজা খুলবে। রাত পার হয়েছে, সকাল হয়েছে, নতুন এক সম্পর্কের, নতুন এক যুদ্ধের। কিন্তু সেই ঘরে রাজের সকাল শুরু হয় রাগী দৃষ্টিতে, আর মিমে শুরু হয় একটা নতুন নিয়মে। সকাল 8টা, ঘরের এক কোণে রাজ সোফার উপর গুটি সুটি মেরে ঘুমোচ্ছে। দরজা খুলে মিম, হাতে টাওয়েল, সদ্য ফ্রেশ হয়ে এসেছে। এই ওঠ রাজাবাবু, ওঠো। বাসায় থেকে ঘুমানোর পারিশ্রমিক দিব না কিন্তু। এই তো সকাল হলো, একটু তো ঘুম। ঘুম? এখন থেকে তোর সকাল শুরু হবে আমার রুলস দিয়ে। শোন, আমার নিয়ম মানতে না পারলে দরজাটা খোলা, যা বেরিয়ে যা। আরো কিছু নিয়ম বাকি আছে। কথা বলিস না, সকাল সকাল মেজাজ খারাপ করিস না আমার। রাজ চা বানাচ্ছে আর রুনা আন্টি পাশে দাঁড়িয়ে হাসছেন। এই ছেলে, তুই তো দেখছি আজ তো জামাই না, ঘরের কাজের লোক হইয়া গেছিস। আন্টি সিনিয়র বউ মানেই তো সিনিয়র রুলস, তাই না? মিম ছোটবেলা থেকেই এরকম। ওর বাবা মারা যাওয়ার পর তানিম ভাইয়ের সঙ্গে বড় হয়েছে। ওর গ্যাংয়ের সবাই এখনো ভয় পায় ওকে। তুই সাবধানে থাকিস। আমি ভয় পাই না আন্টি, আমি শুধু চাই ওর অভিমানটা বুঝতে। রাত 8টা, ছাদে মিম একা বসে আকাশের দিকে তাকিয়ে। রাজ ধীরে ধীরে আসে, হাতে এক কাপ চা। এই তোমার চা দুধ ছাড়া, চিনি ছাড়া? ধন্যবাদ বলবো না, দরকার নেই। তোমার ধন্যবাদ দরকার নেই আমার, শুধু চাই তুমি নিজের মতো থাকো। আমি তোমাকে বদলাতে আসিনি। তুই জানিস না রাজ, আমার ভেতর কত যুদ্ধ চলছে। সবাই আমাকে বলে পাথর, কিন্তু আমার ভেতরও রক্ত আছে। তোমার রক্ত, তোমার ব্যথা, সবকিছু নিয়েই আমি আছি। আমি পালাবো না ম্যাডাম। এক কাপ চা। কিছু না বলা কথার মাঝেই দুজনের ভেতরে জমে থাকা দূরত্ব একটু একটু করে গড়ে যাচ্ছে। রাজ জানে এই যুদ্ধটা সহজ হবে না, কিন্তু সে হাল ছাড়ার মানুষ না। আর মিম, সে এখনো বোঝেনি এই ছেলেটা তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু বিয়ে মানেই সুখের গল্প নয় সব সময়। বিয়েটা যখন হয় যেতে অপমানে আর অভিমানে, তখন সেটা ভালোবাসার শুরু না, বরং এক যুদ্ধের আগুন। রাজ আর মিমের সংসারটাও যেন এক যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিটা সকাল শুরু হয় চোখ রাঙিয়ে, আর প্রতিটা রাত ঘুমায় অবহেলায়। সকাল সকাল 7:30, বেডরুম। রাজ সোফার উপর ঘুমিয়ে, পাশে একটা কম্বল পরে আছে অগোছালো ভাবে। হঠাৎই দরজায় ঠাস করে খোলার শব্দ। ভোরই তো হলো, আর একটু ঘুমাই না? তোর জন্য এখানে সপানে আসিনি আমি। ওঠ, বাথরুম ফ্রি, ফ্রেশ হয়ে নে, তারপর শুনবি আমার বাসার নিয়ম কানুন। আচ্ছা ঠিক আছে, উঠে পড়ছি। সকালটা যেন শুরুই হয় রাজের না বলার অধিকার কেড়ে নিয়ে। রাজ জানে এই সংসারেও শুধু একটা পরিচয়, মিমের জামাই, তাও নামে মাত্র। কিন্তু এই নামের মধ্যেও সে কিছু জয় করতে চায়। ব্রেকফাস্ট টেবিল, মিম বসে আছে চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে। রাজ বুদ্ধির খেলা খেলছে, নিজেই চা বানিয়ে মিমের সামনে হাজির। এই যে ম্যাডাম, আপনার পছন্দ মতো দুধ ছাড়া, চিনি ছাড়া চা। ধন্যবাদ বলছি না, তোর কাজ এটা। আজ থেকে কিছু নিয়ম বলছি, লিখে রাখ, ভুললে চলবে না। বলো ম্যাডাম, আপনি যা বলবেন তাই মাথা পেতে নিব। 1, আমি যা বলি তাই সত্যি, তর্ক করবি না। 2, কারোর সামনেই আমাকে বউ ডাকবি না, ম্যাডাম বলবি।
রান্না করবি, ঘর গুছাবি, কিন্তু আমার ঘরে না। আমার সামনে ভালোবাসা নিয়ে মুখ খুলবি না। 5, আমার স্যাড ব্যাক স্টোরি নিয়ে মাতাম করিস না। কেউ জানবে না আমি কাঁদি। আর কোনো নিয়ম বাকি আছে? হ্যাঁ, আমার অনুভূতি ছাড়া তুই আমার সাথে এক রুমে রাত কাটাতে পারবি না। মিম কথা বলছিল যেন রাজ তার দাস, কিন্তু রাজ মাথা নিচু করে সব শুনছিল, কারণ সে জানে একটা সময় আসবে যখন এই মিমি নিজের সব নিয়ম নিজেই ভেঙে ফেলবে। সেই দিনের অপেক্ষাতেই বিকেল রাজ ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে, পাশে এসে বসে রোনা আন্টি। কি রে জামাই, মুখটা এত ভাবনা চিন্তায় কেন? ভাবছি বউ না হয়ে যেন আমার উপর একজন অফিসার বসে আছে। মিম ছোটবেলা থেকে এমন। তানিম ভাইয়ের গ্যাংয়ের মধ্যে বড় হয়েছে। ওর আবেগগুলো মুখে আসে না। ওর রাগ, ওর দম্ভ সবই আসলে একটা ঢাল। আসল মিমটা একদম আলাদা। আমি অপেক্ষা করব আন্টি, ওর সেই মুখটা দেখতে চাই যেখানে কোনো গোজামিল নেই। রাত 10টা, ছাদে একা বসে আছে মিম। আকাশের দিকে তাকিয়ে চাঁদের আলো মুখে পড়েছে। পেছন থেকে রাজ আসে, হাতে 1 কাপ চা। তোমার চা, ম্যাডাম স্টাইল। তুই এত ভালো সাজতে চাইছিস কেন? নিজের আসল রূপটা দেখাস না? আমার আসল রূপ তোমার সাথে জড়ানো মিম। আমি সেই মানুষ যে তোমাকে ভালোবাসবে, তোমার গ্যাংস্টার রূপ সহ। তুই জানিস না আমার ভেতরে কত কষ্ট, কত অপমান জমে আছে। জানি না, জানতেও চাই না। আমি শুধু জানি আমি তোর পাশে থাকবো। যত রাগ করিস, যত অপমান করিস, আমি হাল ছাড়বো না। কখনো কখনো সম্পর্ক তৈরি হয় রাগ দিয়ে, কিন্তু জমে ওঠে ভালোবাসায়। রাজ জানে তার এই পথটা কঠিন, কিন্তু সে হেঁটে যাবে এক পা করে, কারণ সে যে পাগল তার সিনিয়র গুন্ডি বউয়ের জন্য। একজন মানুষ যখন নিজের কষ্ট লুকাতে শেখে তখন তার মুখে বাসা বাঁধে কঠোরতা। আর মিমের মুখে সেই কঠোরতা এমনভাবে আঁকা যেন ওর রাগটাই ওর প্রাচীর। কিন্তু সব প্রাচীরেই তো একটা জানলা থাকে যেখান দিয়ে আলো ঢুকে পড়ে। রাজ হয়তো সেই জানলাটাই খুঁজে বের করতে চায়। রাত 11টা, ছাদে ঠান্ডা বাতাস। রাজ নামতে যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে মিম ডাকে। এই রাজ, হ্যাঁ ম্যাডাম। তুই আজ রাতে মানে আমার রুমে থাকতে পারিস। সোফায় শুয়ে থাকবি, বেডে না। তোমার অনুমতি তো পেয়ে গেলাম, ধন্যবাদ ম্যাডাম। মিম মুখ ঘুরিয়ে ফেলে, কিন্তু তার ঠোঁটের কোনায় একটা অদৃশ্য হাসি ছিল। রাজ সেটা দেখতে পেলেও কিছু বলে না, কারণ সে জানে এই একটা ছোট্ট ছাড় একটা বড় যুদ্ধের জয়। মাঝরাত, রাজ ঘুমিয়ে, হঠাৎ আওয়াজে ঘুম ভাঙে। মিম কাঁদছে, খুব নিচু গলায়, যেন নিজের কান্না নিজেই লুকোতে চায়। রাজ চোখ মেলে ধীরে ধীরে উঠে বসে। মিম, তুমি ঠিক আছো? তুই উঠেছিস কেন? কিছু হয়নি। কিছু না হলে চোখের পানি কেন? তোর দরকার নেই বুঝতে। আমি এমনিই কাঁদি মাঝে মধ্যে। তুমি একা কাঁদো কারণ কাউকে বিশ্বাস করতে শেখোনি। আমি জানি মিম, তোমার রাগটা আসলে একটা ঢাল, কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলেই সেই ঢালটা ভাঙতে চাই। ভালোবাসা কি জানিস তুই? যখন তোর বেস্ট ফ্রেন্ডটাই বিয়ের আগের দিন বলে দেয় তুই আমার লেভেলের না মিম, আমি তোর সাথে একসাথে হাঁটতেও লজ্জা পাই, তখন বুঝিস ভালোবাসা কতটা তিরস্কারের মতো লাগে। সে তোকে লাইক করেনি, তার মানে সে তোকে বুঝেনি। কিন্তু আমি বুঝতে চাই তোর রাগ না, তোর কান্নাটা। তুই পাগল রাজ, এত ভালো কেন? কারণ আমি তোর মিম। তুই যতই গার্ল গ্যাংয়ের লিডার হোস, আমার কাছে তুই একটা কাঁদতে থাকা, ভালোবাসা খুঁজতে থাকা মেয়ে। সেই রাতে অনেক কথা হয়নি, শুধু চোখে চোখে একটা বন্ধন তৈরি হয়েছে। মিম চুপচাপ ঘুমিয়ে পড়ে। রাস্তার পাশে সোফায় বসে সেই ঘুমের পাহারা দেয়। সকাল 8টা, মিম ঘুম ভেঙে দেখে রাজ চা বানাচ্ছে। তুই প্রতিদিন এভাবে কাজ করবি নাকি? যদি তুই প্রতিদিন একটু একটু করে আমার হয়ে যাস তবে করব। আমি তোকে ভালোবাসি বলিনি রাজ। তুই বলিস বা না বলিস, আমি জানি একদিন বলবি। শুধু একটা জিনিস চাচ্ছি, আমাকে ছেড়ে যাস না কখনো। যে ভালোবাসা আমাকে ভেঙে দিয়েছে তারপরে তোকে ছাড়বো কেন? রাজ আর মিমের মাঝেও সেই অনুভব এখন আস্তে আস্তে জমতে শুরু করেছে। একটা গ্যাংস্টার বউ যে রাগে ফেটে পড়ে কিন্তু রাতে চুপচাপ কাঁদে, আর এক শান্ত স্বামী যে ভালোবাসা দিয়ে সে কান্নাকে আশ্রয় দিতে চায়।
এই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি, এটা শুরু। মিমার রাজের একসাথে চলা, যেখানে ভালোবাসা আস্তে আস্তে গাবাছে এগোতে চায়, সেখানে সন্দেহ আর অহংকার এসে দেয় টান। আর মিমের বউ হওয়ার মানে শুধু রাজের নয়, একটা গোটা গ্যাংয়ের সাথেও যুদ্ধের মুখোমুখি হওয়া। সকাল 11টা, মিমের বাসায় টিংটং বেল। রাজ দরজা খুলতে যায়, দরজা খুলে দেখে 4 মেয়ে দাঁড়িয়ে, প্রত্যেকের চোখে চোখ আগুন। প্রিয়া চোখ কুচকে। তুই রাজ, মিমের স্বামী? হ্যাঁ, আপনি? আপনি বলছো? তুই বুঝি চিনিস না আমাদের? আমরা মিমের গার্লস গ্যাং। প্রিয়ারা সবাই বলল। মিম তোকে বিয়ে করলো সেটা না জানিয়ে হঠাৎ করেই কিভাবে এমন একটা ছেঁচড়া জামাই আমাদের ভাবিকে বিয়ে করলো? আসলে অনেক কিছু হঠাৎ হয়ে গেছে। আমি শুধু চেয়েছি মিম অপমানিত না হয়। তুই জানিস না মিম কারোর জন্য দয়া করে না, তোর দয়াও সে পছন্দ করবে না। চুপ করো তোরা সবাই। আমি ওকে বিয়ে করেছি, সেটা হোক ইগোর জন্য বা পরিস্থিতির জন্য, কিন্তু এটা আমার সিদ্ধান্ত। তুই তো এমন ছিলি না রে, এক ছেলের জন্য তোরা আমাদের কথা বাদ দিবি? তোমরা তো আমার বন্ধুই, কিন্তু আমি আমার জীবনের সিদ্ধান্ত একা নিতে পারি না। তুই কি ভালোবাসিস? মিম চুপ। রাজ তাকিয়ে আছে, কোনো উত্তর না দিলেও চোখে একটা প্রহেলিকা খেলে যায়। রাজ মুচকি হেসে। উনি এখনো আমাকে ভালোবাসা বলেননি, তবে আমি তাকে ভালোবাসি সেটা স্পষ্ট করে বলে দিতে পারি। শোন, তুই যদি একটা ভুল করিস, মিমের চোখে জল আসলে তোর খবর আছে। আমরা সবাই তোর পেছনে লেগে থাকবো। একটা চোখের জলের আগে যদি 4টা বোন এসে পাহারা দেয়, সেই মেয়েটার কষ্ট হোক আমি চাই না। আমি কথা দিচ্ছি, ওকে আমি কাঁদতে দিব না আর। মিম তখন চোখ নামিয়েছিল, কিন্তু রাজের ওই কথায় মুখ ঘুরিয়ে তাকায়। তার ঠোঁটে আবার সে নরম হাসির রেখা খেলে যায়। কখন যে রাজকে বিশ্বাস করতে শুরু করেছে মিম নিজেও বুঝতে পারেনি। রাত 9টা, মিম আর রাজ একসাথে বসে ডিনার করছে। তুই তো মিষ্টি কথা বলিস কেন রে? আমার রাগই ওঠে না তো। তুমি কাঁদলে আমি আর কাঁদতে পারি না মিম, কারণ আমি তোর গন্ডি রাগটা ভালোবাসি। তুই গ্যাং লিডারের জামাই হয়েছিস, সাবধানে চলতে হবে। আমি তো বলেইছি আমি মিমের জামাই না, ওর প্রেমিক। ভালোবাসি বলেই সাথে আছি। আর এরকম প্রেমেই তো আস্তে আস্তে এক গন্ডিমে নিচের রাগ হারিয়ে ফেলে আর পায় একটা শান্ত আশ্রয়। ভালোবাসা যদি হয় সোজা রাস্তার পথিক, তবে বিশ্বাস হলো তার মাইল ফলক। মিমের গ্যাং বুঝে গেছে রাজ ভালো ছেলে, কিন্তু গ্যাং লিডারের স্বামী হতে হলে শুধু ভালো থাকা যথেষ্ট না, পরীক্ষা দিতে হবে, তাও কঠিন এক লয়ালিটি টেস্ট। সকাল 8টা, রাজ অফিস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। মিম চোখ শুরু করে। রাজ, আজ বাইরে একটু সাবধানে চলবি। কেন, কিছু হয়েছে নাকি? তেমন কিছুই না, কিন্তু গ্যাং ফ্রেন্ডরা তোকে একটু পরীক্ষা নিতে চায়। ওদের বুঝি আমি 4টি পরীক্ষা দিতে এসেছি? না রে, ওরা শুধু চায় জানতে তুই আমাকে নিয়ে কতটা সিরিয়াস। রাজ একটু ভয় পেলেও চেহারায় দেখালো না, কারণ রাজ জানে ভালোবাসা পেতে হলে প্রমাণও দিতে হয়। দুপুর 12টা, রাজ অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় গ্যাং ফ্রেন্ডরা তাকে ঘিরে ফেলে। প্রিয়া চওড়া হাসি। জামাইবাবু চলুন একটু ঘুরতে যাই। এখন কিন্তু আমি মিমকে জানিয়ে যাইনি। ওকে জানাতে হবে না, মিম জানে আমরা যাচ্ছি। তুমি যদি ওকে সত্যিই ভালোবাসো তবে ওর বন্ধুর সাথেও কিছু সময় কাটাও না। কফি শপে গিয়ে প্রিয়ার সামনে বসে চোখে চোখ রেখে বলে, ধরো মিম, একদিন তোকে বলবো যে তোর প্রতি বিশ্বাস হারায়, তখনও কি তুই ওর পাশে থাকবি? ভালোবাসা মানে ভুল বোঝা, আবার বোঝানো। আমি থাকবো, যতবার দরকার বোঝাবো। আর যদি আমাদের কেউ ওর জীবনে আসতে চায় এবার? তাহলে আমি ওর পাশে বসে ওকে বলবো, ভালোবাসা কোনো কম্পিটিশন না, ওর সিদ্ধান্তই আমার মাথা পেতে নেওয়া। তুই তো হিরো টাইপ কথাবার্তা বলিস। কারণ আমি মিমকে নায়িকার মতো ভালোবাসি। রাজের প্রতিটি উত্তরে গ্যাং ফ্রেন্ডের চোখে একটু একটু করে বদল আসে। কৌতূহল থেকে বিশ্বাসের আলো চলে ওঠে। সন্ধ্যা 6টা, মিম বাসার বারান্দায় দাঁড়িয়ে।
রাজ এসে পাশে দাঁড়ায়। তুই পাশ করেছিস কিসে? গার্লস গ্যাংয়ের লয়্যালিটি টেস্ট। তোর সব উত্তর গ্যাং প্রমাণিত রোমান্টিক। আমি তোর কাছে রোম্যান্স প্রমাণ করতে এসেছি এমসিকিউ না দিয়ে? রাজ নেশালো চোখে মিমের দিকে তাকিয়ে বলল, তুই খুব দুষ্টু, কিন্তু আজকে তোর জন্য গ্যাং প্রথমবার আমাকে বলেছে রাজকে ধরে রাখিস। আমি থাকবো, তুই শুধু চাইলেই। চাই, তুই কখনো যাবি না। গুন্ডি মেয়ের হৃদয়টা আসলে শিশুর মতো নরম। সে হৃদয়ে যে একবার ভালোবাসে, সে চায় কাউকে হারাতে না হোক তাকে ভালোবাসার গ্যাংটা রেখে দিতে। যে ভালোবাসা গর্ব করে সে ঈর্ষাও করে আগুন হয়। আর গুন্ডি মেয়েরা কখনো তাদের ভালোবাসাকে ভাগ করে না। আজ মিমের সামনে দাঁড়াবে এমন এক অতীত যা তার প্রেমকে পরখ করে দিবে আগুনে। রাজ ও মিম ক্যান্টিনে বসে কফি খাচ্ছে। চারদিকে গুঞ্জন। আজ অফিসে এসেছে একজন নতুন অতিথি। এই অফিসে আজ সবাই কেমন ফিসফিস করছে রে। হয়তো কেউ নতুন এসেছে। মিম জানে না রাজের ভেতরে চলছে এক অস্থিরতা, কারণ আজ সে এসেছে সে রাজের অতীতের সবচেয়ে বড় গল্প তানহা। দুপুর একটা। অফিসে হঠাৎ ঢুকে এক স্টাইলিশ মেয়ে, চোখের চশমা, হাতে ডায়েরি। অফিস কাঁপিয়ে হাঁটছে সে। সোজা এসে দাঁড়ায় রাজের সামনে। তানহা এসে, রাজ, তোমার এই নতুন দুনিয়ায় পা দিলাম আমি। তুমি এখানে? হ্যাঁ, এই কোম্পানির নতুন ম্যানেজমেন্ট কনসালটেন্ট আমি। তুমি কে? আমার নাম তানহা, রাজের পুরনো পরিচিত। পুরনো মানে বন্ধু না কিছু বেশি? রাজ এক সময় আমার হবু বর ছিল, যদি না ভাগ্য হস্তক্ষেপ করত। মিমের চোখে আগুন। রাজের দিকে তাকায় সে। চাহনিতে শুধু একটাই প্রশ্ন, এই তুমি বলনি কেন? বলতে ভুলে গেছো নাকি গোপন করতে চেয়েছিলে? আমি তো হুট করেই চলে যাই। রাজ তো আমাকেই ভুলে যেতে চেয়েছিল, কিন্তু ভালোবাসা কি এত সহজে ভোলে? ভালোবাসা? ও এখন আমার বর, বুঝলে? তাই তো এখন, আগে তো আমার ছিল। তানহা, তুই চলে যাওয়ার দিনই সব শেষ হয়ে গিয়েছিল। তুই আমায় এখনো বেছে নিবি তো রাজ? তুই আমার আজ, তুই আমার আগামী। যাকে হারিয়েছি তাকেই ভুলেছি, কিন্তু তোকে আমি পাবার পর আর কিছু চাইনি মিম। তবু কি এমনভাবে ভুলে যেতে পারিস রাজ? ভুলিনি, তবে কিছু মানুষ জায়গা বদলায়। তুমি এখন অতীত, আর মিম আমার ভবিষ্যৎ। তাহলে চল দেখিয়ে দেই তোর অতীতকে ভালোবাসা কিভাবে লড়ে আর কাউকে জায়গা দেয় না। মিম রাজের হাত ধরে সোজা চলে যায়। আর পেছনে দাঁড়িয়ে থাকে তানহা, নির্বাক, নীরব, হারানো এক কল্পনার মতো। সিন শেষ। রাজু মিম বারান্দায় দাঁড়িয়ে। রাজ হাত ধরে রাখে মিমের। তুই রাগ করিসনি তো? না, আমি শুধু ভয় পেয়ে গিয়েছিলাম, তোকে হারানোর ভয়। তোকে কেউ ছুতে পারবে না রাজ। আমি গুন্ডি ঠিকই, কিন্তু তোর জন্য আমি মরণও বেছে নিতে পারি। তুই আমার জীবন মিম। এক্সপিরিয়ে আসতে পারে, তবুও যে ভালোবাসা সত্যি তাকে কেউ সরাতে পারে না। আজ মিম দেখিয়ে দিল তার ভালোবাসা শুধু অধিকার নয়, যুদ্ধ। যে ভালোবাসা কখনো শান্ত থাকে না, তা হয় আগুনের মতো। আর আগুন যদি কারো সামনে এসে দানা বাঁধে, তবে সে আগুন ধ্বংস করতে শুধু তানহার মতো এক অতিথি প্রয়োজন। আজ তানহা ফিরে আসার পর রাজ মিমের পথের মাঝে চক্রান্তের অন্ধকারে এসে বসেছে। অফিসে তানহা আবার রাজের পাশে দাঁড়িয়ে। মিম এক কোণে দাঁড়িয়ে, চোখে আগুন। তানহা, তোমার আসার দরকার ছিল না এখানে। আমি আসবো না তো কি করব? আমাকে না জানিয়ে তুমি তো বিয়ে করেই ফেলেছ। তোমার কথা তাতে কি আসে? তুমি চলে যাও, তোমার আগের জায়গায় ফিরে যাও। মিম, তুমি কিছু মনে করো না। তানহা আমার অতীত, আর অতীতকে ভুলে থাকতে হয়। অতীত? আমি তো সব কিছু এখনো মনে রেখেছি রাজ। তুমি আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, তবুও কিছু কিছু ব্যাপার ভুলে যাওয়া যায় না। রাজ মিমকে শান্ত করতে। মুখোমুখি আবেগ। তানহা যখন কথাগুলো বলে, তার চোখে শুধু মায়া নয়, গভীর ঝিলিক। মিম জানে এই নারী তার জীবনে আগুন হয়ে উঠতে পারে, কিন্তু সে কি রাজের পুরনো সম্পর্কে হালকা কিছু ছাড়বে? মিমের মনে আছে নতুন প্রশ্ন। রাজের প্রতি ভালোবাসা না হিংসা? রাজ আর মিম বাসায়। মিম বেশ উদ্বিগ্ন, মুখে এক গম্ভীর ভাব। মিম, আজকের ঘটনাটা আমি জানি খুবই কঠিন ছিল,
কিন্তু তানহা আসলে একটা পুরনো অধ্যায়, আর আমাদের জীবনকে নিয়ে তোমাকে ভাবতে হবে এখন। তুমি বলছো? তাহলে তুমি কখনো কি ভাবোনি যে আমি তোমার জীবনে আসার আগে তোমার এই অতীতের সাথে লড়াই করব? তানহা ফিরে আসার পর আমার মনে হয় তোমার ভালোবাসা আরো খোলামেলা হতে হবে। মিম, তুমি জানো তানহার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও অতীতে ছিল, এখন আমি শুধুই তোমার। তোমার সাথে কোনো সম্পর্ক থাক বা না থাক, তবে তানহা তোমার জীবনের একটা অংশ ছিল যা আমি মেনে নিতে চাই না। তুমি কি আমার উপর পূর্ণ আস্থা রাখো? হ্যাঁ মিম, আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি। তুমি আমার সব কিছু, আর সেই কারণে আমি তোমাকে কখনো ক্ষতিগ্রস্ত হতে দেব না। এইখানেই মিমের চোখে ভেসে ওঠে এক অদ্ভুত গন্ধ, ভালোবাসা বা অহংকার। আর রাজ, সে কি কখনো বুঝবে মিমের হৃদয়ে প্রিয় হলেও তানহার আগমন তার মনে সন্দেহের অন্ধকার সৃষ্টি করেছে? সিন 3, পরদিন অফিসে মিম হঠাৎ তানহার সাথে মুখোমুখি। তুমি কি বুঝতে পারছো তানহা, তুমি ফিরে আসা শুধুই একটু সুখের কিছু আনে না। রাজ আর আমি একে অপরকে ভালোবাসি। আমার জীবন শুধু আমি আর রাজের। আর তুমি যদি এই সম্পর্কের মধ্যে ঢুকে পড়ো, তাহলে তুমি মিথ্যা প্রমাণিত হবে। মিম, আমি যা করেছি তা কেবল রাজের ভালোবাসা অর্জন করা। আর তুমি কি জানো, রাজ কোনোদিন পুরোপুরি তোমার হবে না, কারণ সে এখনও অতীতে বাঁচে। না তানহা, রাজ আজ আমাকে নিয়ে অনেক কিছু শিখেছে, আর আমি তাকে দেখাতে চাই ভালোবাসার সঠিক মানুষ নির্বাচন করাটা কতটা গুরুত্বপূর্ণ। কাটিয়ে তানহা এখন বিশ্বাস করে মিমের হৃদয়ে এখনো সে আগুন না গোপন হয়ে যাওয়া কিছু কিছু দাহ। আর মিম জানে তানহা যতই চক্রান্ত করুক, তার ভালোবাসার শক্তি আর রাজের দৃঢ়তা সেই আগুনকে নিভতে দিবে না। জীবন যেখানে ভালোবাসা ও ক্ষোভের মাঝামাঝি, সেখানে কোনো এক সময় সম্পর্কের তলানিতে গিয়ে প্রতিটা অঙ্গভঙ্গি, প্রতিটা শব্দ আর প্রতিটা ভাঙন আরেক নতুন অধ্যায় তৈরি করে। রাজু মিমের জীবনও আজ তেমনই একটি স্তরে পৌঁছেছে। তানহার ফিরে আসা, তার মুখের কুটিল হাসি আর মিমের ক্ষোভ, এই তিনটি চরিত্র একে অপরের মধ্যে ঝড় তুলছে। অফিসে তানহা ও রাজের মুখোমুখি হওয়া, মিম দূর থেকে তাদের দেখছে, মনটাই অস্বস্তি। রাজ বেশ সোজা হয়ে দাঁড়িয়ে। তানহা, আমি বলেছি না এই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ? তুমি এখানে এসে শুধু সমস্যা বাড়াচ্ছ। আমি সমস্যা বাড়াচ্ছি? তুমি নিজেই তো সমস্যা। তুমি জানো আমি কিভাবে তোমাকে ছেড়ে চলে এসেছিলাম, কিন্তু তুমি জানো না আমার মনে কি ছিল। তোমার যা কিছু ছিল সেটা আমাদের অতীত, অতীত চলে গেছে, আর এখন আমি মিমের সঙ্গে আছি। রাজের কথা সঠিক হলেও তানহার মুখে যে অভিশাপের হাসি ছিল, সেটা রাজের জীবনকে একবারের জন্য ছাড়তে চায় না। মিম বুঝতে পারছে তানহা শুধু অতীতের এক ঝলক নয়, বরং তার জীবনের সব কিছুতে তীব্র প্রভাব ফেলতে চাইছে। মিমের সঙ্গী যিনি তাকে চিঠি পাঠিয়েছে, সে নিয়ে মিমের জীবনে একটা সাসপেন্স তৈরি। মিম চুপচাপ ভাবছে কিছু সিদ্ধান্ত নিতে হবে। মিম একটা চিঠি হাতে নিয়ে স্বগত উক্তি। রাজ তো আমাকে অনেক সময় দিয়েছে, কিন্তু আমি কি তাকে পুরোপুরি বিশ্বাস করি? তানহার ছায়া কিভাবে সে থেকে মুক্তি পাবে? মোমবাতির আলোয় গভীরভাবে মিম আজ নিজে নিজেকে পরীক্ষা করছে। রাজের ভালোবাসা কি তার পূর্ণ বিশ্বাস অর্জন করেছে, নাকি সে একজন পুতুল হয়ে থেকে গেছে যার হাত থেকে থামানো যায় না কিছু? তবে একদিন তাকে ঠিকই জবাব দিতে হবে। সেই দিন হয়তো খুব কাছে। রাজু মিমের বাড়িতে রাতের খাবারের সময় তানহা অবিকল রাজের সামনে উপস্থিত। রাজ আবার একবার উত্তেজিত হয়ে। তানহা, তোমার জন্য আমার জীবনে কোনো জায়গা নেই। আমি এখন মিমের সঙ্গে আছি। এভাবে সামনে এসে সমস্যা তৈরি করার প্রয়োজন নেই। তুমি ভাবছো মিমের সঙ্গে সম্পর্ক গড়েছো, তাই সে তোমার হবে, কিন্তু জানো মিমের মধ্যে আরেকটা জগৎ লুকিয়ে আছে, তাকে তুমি কখনো পুরোপুরি জানো না। তুমি কি বলতে চাও মিমের কোনো দোষ নেই তানহা? না, দোষ নেই, কিন্তু সে যদি জানে রাজ তোমার এই ভালোবাসা কতটা ভুল হতে পারে, তবে কি সে তোমাকে ধরে রাখতে চাইবে? উত্তেজনায় ধীরে রাজ আজ বুঝতে পারছে তানহা যদি মিমের পাশে এসে দাঁড়ায়, তাহলে মিমের মানসিকতার চেয়ে তার নিজের শক্তি কতটা বড় হয়ে উঠবে। তবে একটা বিষয় পরিষ্কার, এখন রাজের ভালোবাসা কি মিমের আস্থা অর্জন করতে পারবে, নাকি হারিয়ে যাবে তানহার কুটিল চক্রান্তের মাঝে? পরবর্তী দিন
মিম আর রাজ একসাথে এক নতুন সিদ্ধান্তে পৌঁছতেই চেষ্টা করছে। মিম গম্ভীরভাবে রাজের দিকে তাকিয়ে, হ্যাঁ মিম, আমি জানি তানহা আমাদের মধ্যে থাকবে না। আমি তোমার জন্য এখানে আছি, আর তানহাকে তো আমি কখনো ফিরিয়ে নেব না। রাজ, তুমি না জানলেও মিম জানে। তার জীবনে আজ তানহার সেই গভীর চক্রান্তের ছায়া আরো জোরালো হচ্ছে। কিন্তু ভালোবাসা তো তখনই সত্যি হয়ে ওঠে যখন তা সবকিছু সহ্য করে। রাজ কি তার ভালোবাসায় মিমকে আশ্বস্ত করতে পারবে? না, তা আবার ভেঙে পড়বে। জীবন কখনো কখনো এমন এক পরিণতিতে পৌঁছে যেখানে মানুষ তার নিজের সংকল্পের বিরুদ্ধে চলে যায়। আবার কখনো কখনো সম্পর্কের বাঁধন এতই জটিল হয়ে ওঠে যে তার থেকে বেরিয়ে আসার পথ আর দেখা যায় না। রাজ এবং মিমের সম্পর্কেও এমনই এক বিভ্রান্তি তৈরি হয়েছে, যেখানে সত্য ও মিথ্যার দোলাচলে তারা আরো গভীর হয়ে যাচ্ছে। মিম ও রাজের মধ্যকার দ্বন্দ্ব, মিমের মনে এক ভয়, রাজের মনে এক নতুন শঙ্কা। তুমি কি ভাবছো মিম? আমি তোমার সাথে আছি, আর তানহার কিভাবে ফিরে আসা হবে সেটা নিয়ে আমি ভাবতেও চাই না। রাজ, তুমি যদি এতই নিশ্চিত হও তাহলে কেন আজও তোমার চোখে সেই ভীতি দেখি? কেন তুমি আমার সামনে তানহা সম্পর্কে এত উত্তেজিত হয়ে ওঠো? এটা শুধু ভয় নাই মিম, এটা বাস্তবতা। তুই জানো না তানহা কেমন মানুষ। তানহা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তার চলে যাওয়ার কারণ এই যে আমার সঙ্গ। মিম, তানহার মধ্যে অনেক কিছু ছিল যা তুমি বুঝতে পারবে না। রাজের কথায় যে ঘটছিল তা থেকে স্পষ্ট মিমের কাছে রাজের বিশ্বাস আজও অনেক প্রশ্নের মধ্যে। সম্পর্কের ভেতর অবিশ্বাসের যন্ত্রণা কখনো কখনো বেশি কষ্ট দেয়, কারণ মানুষের মনে এক এক সময় বিভিন্ন ভয় ঢুকে যায়। তানহা এবং মিমের মুখোমুখি দেখা, মিমের মুখে অস্থিরতা, তানহার চোখে চক্রান্তের হাসি। তানহা খোঁচা দিয়ে মিমের দিকে তাকিয়ে, তুমি জানো মিম, রাজ কখনোই আমাকে ভুলে যেতে পারবে না। তুমি আমার জায়গা নেবে ভাবছো, কিন্তু তুমি জানো না রাজের মন কোথায়। তানহা, তুমি যতই চেষ্টা করো রাজের মন তোমার কাছে ফিরবে না। তোমার যতই ফাঁদি হোক না কেন, আমি জানি রাজ আমাকে ভালোবাসে। তুমি ভাবছো তুমি সব জানো, কিন্তু না মিম, রাজ যতই তোমাকে ভালোবাসে, আমি জানি তোমার সামনে একদিন রাজ যতই তোমাকে ভালোবাসে, আমি জানি তোমার সামনে একদিন আসল সত্যটা বেরিয়ে আসবে। তোমরা দুজন একে অপরকে বুঝতে পারবে না, বিশ্বাস কখনোই জমবে না। তানহার কথার মধ্যে যে গভীরতা ছিল সেটা মিমের আত্মবিশ্বাসকে হুমকি দেয়। মিম জানে, কিন্তু তানহা তার সামনে যে প্রশ্নগুলো রেখেছে তার সহজভাবে কাটানো যাবে না। রাজ ও মিমের মধ্যে রাতের আলো আধারের মধ্যে গভীর কথোপকথন। মিম তার ভয় লুকিয়ে রাখে, রাজ সাধারণভাবে হালকা হাসি দিয়ে, মিম, আজ তুমি একটু আলাদা লাগছো, কিছু চিন্তা তোমার মধ্যে কাজ করছে। রাজ, কিছু ব্যাপার আমার কাছে পরিষ্কার নয়। তানহা ফিরে এসেছে, আর তোমার চোখে যে দ্বিধা আমি দেখি সেটা কোনো ছোট ব্যাপার নয়। তুমি যখন তাকে দেখো তখন তোমার মধ্যে সেই পুরনো কিছু ফিরে আসে। আর আমি তো জানি তানহা যখন ছিল তখন তুমি তাকে কতটা ভালোবাসতে। মিম, আমি জানি তোমার মনে কষ্ট হচ্ছে, কিন্তু সত্যি বলছি, তানহা চলে যাওয়ার পর আমি তোমাকেই চেয়েছি। কিন্তু তুমি ঠিক বলেছ, আমি যখন তাকে দেখেছিলাম তখন মনের গভীরে পুরনো সব স্মৃতি জেগে উঠেছিল। আমি তোমার সাথে থাকতে চাই, কিন্তু তানহা আমার জীবন থেকে একেবারে চলে যাবে না, এটা আমি জানি। রাজ আর মিমের মধ্যে যে দূরত্ব তা আজ আরো বড় হচ্ছে। তবে রাজ যদি মিমের পাশে দাঁড়িয়ে তার বিশ্বাস অর্জন করতে না পারে, তাহলে তাদের সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না। তানহা শুধু অতীত নয়, বরং তাদের জীবন থেকে বেরিয়ে যাওয়া এক কঠিন বাস্তবতা। তানহা আর মিমের মধ্যে মুখোমুখি একটি দ্বন্দ্ব। আমি জানি তুমি রাজের জীবনে ফিরে আসার চেষ্টা করছো, কিন্তু আমি জানি তুমি জানো না আমি তাকে কিভাবে ভালোবাসি। তুমি হয়তো তাকে নিজের কাছে ফিরিয়ে আনতে চাও, কিন্তু জানো সেটা আর কখনো হবে না। তুমি আসলেই মনে করো তুমি আমার জায়গায় আসতে পারবে? রাজের মন আমি জানি, কিন্তু তুমি জানো না একদিন তোমার সে বিশ্বাস কখন ভেঙে যাবে। মিমের মন শক্ত, তবুও তানহা তার কাছে যে প্রশ্ন রেখে গেছে তামিমের জীবনের সবচেয়ে বড় অভ্যন্তরীণ দ্বন্দ্বে পরিণত হতে যাচ্ছে। বিশ্বাস যদি একবার ভেঙে যায় তার কখনোই সঠিক জায়গায় ফিরে আসে না।
কখনো কখনো মানুষ নিজেকে এতটাই বিপরীত অবস্থানে দেখে যে তার প্রতিটি সিদ্ধান্ত যেন শত্রুর দিকে পরিচালিত হয়। রাজু মিমের সম্পর্কের মধ্যে আজ এমন এক মুহূর্ত এসেছিল যেখানে তারা একে অপরের খুব কাছাকাছি আবার অনেক দূরেও চলে গিয়েছিল। সম্পর্কের গহীন অন্ধকারে তাদের বিচিত্র যাত্রা শুরু হয়েছিল। আর এই যাত্রায় কি তারা একে অপরকে হারিয়ে ফেলবে, নাকি আবার নতুন করে একসাথে দাঁড়িয়ে নতুন পথের সন্ধান পাবে, তা বলতে সময় নেবে। রাজের দ্বিধা এবং মিমের মনোভাবের মধ্যে প্রথম বৈরিতা। রাজ ধীরে মাথা নিচু করে, মিম, তুমি কি জানো, কখনো কখনো আমি নিজেকে প্রশ্ন করি যে জীবন আমি কাটাচ্ছি সেটাই কি ঠিক? তুমি তানহা, এই সব কিছু আমার মনে একটা বিশাল অস্থিরতা আছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কিছু এমনভাবে বাধা পড়ে আছে যেগুলো অতিক্রম করা কঠিন। রাজ, আমি জানি তুমি কি বলতে চাও, কিন্তু আমি কি জানি তুমি আসলেই আমাকে ভালোবাসো, অথবা এটা শুধু আমার উপর চাপানো একটি দায়। তুমি কখনোই তো নিজের ভয়কে কাটিয়ে উঠতে পারোনি। তুমি যখন আমাকে ভালোবাসো তখন তোমার অতীতও সেই ভালোবাসার মধ্যে ঢুকে আছে নাকি? তুমি কি বুঝতে পারো মিম, আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। কিন্তু আমি জানি না আমি তানহাকে ভুলে যেতে পারবো কিনা। সে ছিল আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। রাজের কণ্ঠে এক ধরনের অস্বস্তি ছিল যা তার আত্মবিশ্বাসের ভঙ্গুরতাকে প্রকাশ করছিল। মিমের মধ্যে যে শক্তি ছিল তার রেগে গিয়ে প্রতিটি প্রশ্নকে গভীর করে তুলেছিল, কিন্তু রাজের জীবনে তানহার উপস্থিতি অটুট ছিল। দুজনের মাঝে শূন্যতা সৃষ্টি হচ্ছিল, শূন্যতা যা একসময় সম্পর্কের ভিতকে খুব অল্প সময়ে ভেঙে ফেলবে। মিমের মুখোমুখি তানহা একটি পুরনো আঘাতের অবশিষ্ট চিহ্ন। মিম দৃঢ়ভাবে তানহার দিকে তাকিয়ে, তুমি জানো তানহা, আমি কি চেয়েছিলাম? আমি চেয়েছিলাম একবারের জন্য হলেও তুমি রাজের জীবন থেকে চলে যাও। তোমার মতো মানুষকে পাশে রেখে আমি কখনোই আমার জীবনটি প্রতিষ্ঠিত করতে পারবো না। তুমি যতই চেষ্টা করো, রাজ তোমার জন্য ফিরে আসবে না। তুমি কি জানো মিম, তোমার সেই আত্মবিশ্বাস কি অসামান্য? তুমি ভাবছো রাজ তোমাকে ভালোবাসে? তাকে যদি আমি আবার নিজের কাছে ফিরিয়ে আনতে চাই তবে তোমার সাথে চলবে না। তুমি যতই চেষ্টা করো, তুমি কখনো আমার জায়গা নিতে পারবে না। তানহা, তুমি একটা ভুল বুঝছো। রাজ যদি সত্যিই তোমাকে ভালোবাসতো তাহলে তোমার ফিরে আসার প্রয়োজন হতো না। তোমার কাছে গিয়ে কেন ফিরে আসবে যখন আমি জানি সে সবসময় আমার কাছে থাকবে? চোখে মুখে একটা শূন্যতা চলে আসে তানহার কথার মধ্যে। যে তিক্ততা ছিল তা মিমের আত্মবিশ্বাসকে আরও চ্যালেঞ্জ করে। মিম জানে সে রাজকে তার সঙ্গে রাখতে চায়, কিন্তু তানহা প্রতিটি কথায় তার সামনে এক নতুন বিভ্রান্তি তৈরি করে দেয়। রাজের অস্থিরতা ও মিমের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। একটি সন্ধ্যায় রাজ ধীরে চোখে নিচু করে, মিম, আমি তোমাকে আর কিছু বলতে পারবো না। আমার ভেতর সব কিছু এলোমেলো হয়ে গেছে। আমি তোমার কাছে যা চেয়েছিলাম তা আজও আমার মনে প্রগাঢ়, কিন্তু তানহার ফিরে আসা আমি বুঝতে পারছি না কি করা উচিত। রাজ, আমি জানি তুমি ভীত, তোমার জীবন আজও তানহার দ্বারা প্রভাবিত, কিন্তু তুমি জানো আমি যদি সত্যি তোমাকে ভালোবাসতাম তবে তোমার এসব ভয় আমার মধ্যে কোনো প্রভাব ফেলতো না। আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু তুমি কি কখনো আমাকে পুরোপুরি বিশ্বাস করবে? আমি জানি না মিম, আমি জানি না কি করা উচিত। আমার মনে একটা অন্ধকারের সৃষ্টি হয়েছে, যে অন্ধকার থেকে আমি বেরোতে পারছি না। আমি তানহাকে ভুলে যেতে পারছি না, আবার তোমার কাছেও নিজেকে পুরোপুরি উন্মুক্ত করতে পারছি না। মিম গম্ভীর, একটু বিরক্ত, চোখে শূন্যতা ভীষণভাবে। রাজ এবং মিমের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল তা তাদের একে অপরের কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে। মিমের কণ্ঠে শক্তি ছিল, কিন্তু রাজের দ্বিধা তাকে দূরত্বের দিকে ঠেলে দিচ্ছিল। সম্পর্কের জটিলতা গভীর হতে থাকলেও একটা বোঝাপড়া নেই, অথচ অদৃশ্য শক্তির টানাপোড়েন অব্যাহত ছিল। তানহার নতুন চক্রান্ত ও মিমের তীব্র সিদ্ধান্ত। তানহা চোখে চক্রান্তের হাসি মিমকে লক্ষ্য করে, তুমি জানো মিম, তুমি কখনোই রাজের জীবন থেকে আমাকে সরাতে পারবে না, কারণ আমি ফিরে এসেছি। তুমি চাইলে বা না চাইলে রাজ আমাকে কখনোই ছাড়তে পারবে না। তুমি ফিরে এসেছো তানহা,
কিন্তু তোমার ফিরে আসার পরিণতি বুঝতে পারবে না। তোমার হঠাৎ ফিরে আসায় রাজের মনে তৃতীয় শক্তি জন্ম নিবে, আর তার জন্য আমি অপেক্ষা করব। তোমার কোনো চক্রান্ত কাজে আসবে না। মিমের মধ্যে যে দৃঢ়তা ছিল তা তার পুরো অস্তিত্বকে নতুন করে সৃষ্টি করছিল। তানহা যতই মিমকে ঘায়াল করতে চেষ্টা করুক, মিম জানতো সে শেষ পর্যন্ত জয়ী হবেই। সম্পর্কের শূন্যতা, দ্বন্দ্ব এবং বিশ্বাসের পরিসর এখন একটি গহীন দ্বিধায় পরিণত হয়েছে। গম্ভীরভাবে চোখে দৃঢ়তা। যতই সময় এগিয়ে চলে, মানুষ তার অভ্যন্তরীণ সংগ্রাম আরও তীব্রভাবে অনুভব করে। মিম আর রাজের সম্পর্কের মাঝে এক অদৃশ্য দেয়াল উঠেছে। একটি দেয়াল যা তাদের একে অপরের থেকে আলাদা করে ফেলছে, আবার একই সময় তাদের একে অপরকে প্রয়োজনীয়তা অনুভব করাচ্ছে। তানহা, যিনি রাজের অতীতের ছায়া, তিনি এখন আরও একবার ফিরে এসেছেন। এই প্রতিদ্বন্দ্বিতা, এই অস্থিরতা, এইগুলো কি কখনো শেষ হবে? রাজের দিক থেকে মিমের প্রতি নতুন অনুভূতি, মিমের দিকে তাকিয়ে ভেতরের দ্বিধায়। মিম, জানি তুমি কষ্ট পাচ্ছ। আমি জানি তানহা এখন আমাদের জীবন থেকে চলে গেছে, কিন্তু তার প্রভাব কোথাও না কোথাও থেকে যাচ্ছে। আমি জানি তুমি চাও আমি তাকে ভুলে যাই, কিন্তু সে তো আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। রাজ, আমি জানি তানহা তোমার জীবনের অংশ ছিল, কিন্তু সে আমার জীবনে নেই। আমি চাই না তুমি আমাকে সে কারণে অস্বীকার করো। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যদি তোমার অতীতকে পুরোপুরি মেনে নিতে না পারি, তবে এই সম্পর্ক কি চলতে পারবে? আমি জানি মিম, কিন্তু প্রতিদিন আমি একটা নতুন সমস্যা দেখে আসছি। আমার মনে সবসময় এটা ঘুরছে, কিভাবে আমি আমার জীবনটাকে ঠিক করব। তানহার সঙ্গে অতীতের সম্পর্ক ছিল এবং আমি মনে করি সেটা ভুল ছিল, কিন্তু আমি এখনো তাকে পুরোপুরি মুক্ত করতে পারিনি। চোখে এক গভীর সংকল্পের ছাপ। রাজের প্রতিটি কথা, প্রতিটি স্বীকারোক্তি তাকে আরো ভেতরে ডুবিয়ে দিচ্ছিল। তানহা, যাকে সে ভুলে যেতে চাচ্ছিল, সে বারবার ফিরে আসছিল রাজের চিন্তা এবং হৃদয়ে। কিন্তু মিম জানতো এটা তার যুদ্ধ এবং তাকে জিততেই হবে। মিমের সঙ্গে রাজের প্রথম বড় বিতর্ক। মিম চোখে অশ্রু, কিন্তু মুখে কঠোরতা। রাজ, আমি তোমাকে আর কিছু বলতে চাই না। তুমি কি জানো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা এখন আমাকে শূন্য করে দিচ্ছে। তুমি যদি তানহাকে নিয়ে আরো ভেবে যাও, আমি কি কখনো তোমার জীবনে জায়গা পাবো না? তুমি কি কখনো আমাকে নিজের জন্য ভালোবাসবে? মিম, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কি জানো আমি তাকে পুরোপুরি ভুলতে পারি না। আমার কাছে তার সঙ্গে যেসব মুহূর্ত আছে সেগুলো মুছে ফেলা খুবই কঠিন। তুমি কি আমাকে বুঝতে পারো? আমি জানি তুমি কষ্ট পাচ্ছ রাজ, কিন্তু এটা মনে রেখো, আমারও কষ্ট হচ্ছে। আমি চেয়েছিলাম তুমি আমার সঙ্গে থাকতে, কিন্তু তুমি যদি অন্য কাউকে নিজের হৃদয়ে জায়গা দাও, তাহলে এই সম্পর্ক কখনোই সম্ভব হবে না। তুমি আমাকে যেভাবে উপেক্ষা করছো সেটা আমার জন্য অত্যন্ত কষ্টকর। মিমের কণ্ঠে যে ক্ষোভ ছিল তা রাজের জন্য এক অবিশ্বাস্য চ্যালেঞ্জ তৈরি করছিল। তার প্রতিটি কথায় রাজের ভেতর একটি অন্ধকার সৃষ্টি হচ্ছিল, আর সেই অন্ধকার থেকে বের হওয়ার পথ সে খুঁজে পাচ্ছিল না। মিমের অনুভূতি ছিল স্পষ্ট। সে চাইছিল রাজ তার জীবনে শুধুমাত্র মিম হিসেবে স্থান পাক, তানহার পুরনো ভেতরের ছায়া নয়। তানহার ফিরে আসার খারাপ প্রভাব। তানহা ঠান্ডা হাসি দিয়ে রাজের দিকে তাকে। রাজ, তুমি জানো আমি তোমার অতীতের সঙ্গে একতরফা কিছু সিদ্ধান্ত নেব না। তুমি যে আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করছো আমি সেটা জানি, কিন্তু আমি তোমাকে কখনো ভুলতে দেব না। তুমি যদি চাও আমি আবার আমাদের সম্পর্ককে নতুন করে শুরু করতে প্রস্তুত। তুমি কি প্রস্তুত? তানহা, তুমি ভুল বুঝছো। আমি চাই না পুরনো সম্পর্কগুলো আবার ফিরে আসো। আমি জানি তুমি এবং আমি কখনোই একে অপরের জন্য উপযুক্ত ছিলাম না, কিন্তু তোমার এই নতুন আগমন আমাদের জীবনকে আরো জটিল করে তুলছে। আমি জানি আমি তোমার দিকে আর ফিরতে পারবো না। তুমি যদি এখন আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে আমাকে ভুলে যেও না। আমি কিন্তু যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আমি আর ফিরবো না। তুমি আর মিম এরা শুধু কিছু সময়ের জন্য একটি পর্যায় পাবে, কিন্তু আমি জানি তোমার কাছে আমি চাইলে সব সময় ফিরতে পারবো। তানহার কথায় যে ঠান্ডা হিসেব ছিল তা রাজের ভেতর খুব ও অস্বস্তির সৃষ্টি করছিল। মিমের সাথে তার সম্পর্ক আছে প্রশ্নের মুখে, আর তানহার প্রভাব তাকে প্রতিদিন এক ভিন্ন অবস্থানে নিয়ে যাচ্ছে। মিম, রাজ এবং তানহা
এই তিনজনের জীবনে যেন একসাথে বিপরীত গতির মেলবন্ধন ঘটছিল। মিমের শেষ চেষ্টা, একটি চূড়ান্ত প্রতিবাদ ও মিম জোর দিয়ে শেষ চেষ্টা করার তাগিদে। রাজ, তুমি জানো আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু আমি তোমার সাথে আর প্রতিদিন এই যুদ্ধ করতে পারবো না। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে এই সম্পর্ককে উপযুক্ত দিক দিয়ে এগিয়ে নাও। আমি চাই না তুমি এখনো তানহার ভাবনায় বিভ্রান্ত থাকো। আমার সঙ্গে থাকা রাজ, আমি তোমার ভবিষ্যৎ। মিম, আমি জানি, কিন্তু আমি নিজেও জানি না কোথায় গিয়ে পৌঁছাবো। আমার মধ্যে খুব বড় একটা দ্বন্দ্ব চলছে। আমি চাই তোমার কাছে থাকতে, কিন্তু আমার অতীত আমাকে জড়িয়ে রেখেছে। আমি কি তোমার সঙ্গে সত্যি সুখী হতে পারবো, নাকি আমি নিজের হৃদয়কে বিভ্রান্ত করে চলেছি? রাজ একটা দীর্ঘশ্বাস নিয়ে, মিমের কথায় একটা গভীর তীব্রতা ছিল, আর রাজের অস্থিরতা সেই তীব্রতাকে আরো বাড়িয়ে দেয়। সম্পর্কের মধ্যে যে পরিবর্তন আসছিল তা তাদের কাছে এক নতুন বাধা তৈরি করছিল। তারা যেন এক চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে তাদের সম্পর্কের ভাগ্য নির্ধারণ হবে। গম্ভীরভাবে জীবনের মধ্যে কিছু মুহূর্ত আসে যখন মানুষের অন্তর্দ্বন্দ্ব অজানা এক জায়গায় পৌঁছয়। রাজ, মিম এবং তানহা, এই তিনজনের মধ্যে এমনই এক টানাপোড়েন চলছিল। তাদের সম্পর্কের প্রতিটি মুহূর্তে নতুন নতুন বাধা তৈরি হচ্ছে। তবে কি তারা সেই বাধা পার করতে পারবে, নাকি তাদের মধ্যে তৈরি হওয়া অশান্তি অবশেষে তাদের আলাদা করে ফেলবে? মিমের নিজস্ব সংগ্রাম। মিম নিজেকে গটিয়ে গভীর চিন্তায়। রাজ, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে কেন তুমি এইভাবে আমাকে দূরে ঠেলে দিচ্ছ? কেন তুমি তানহার সম্পর্কে এত ভাবো? আমি তো তোমার পাশে আছি, আমি জানি তুমি যে কষ্টে আছো সেটা বোঝাতে চাচ্ছি, কিন্তু তবুও আমি চাই তুমি আমাকে তোমার পাশে রাখো। তবে যদি তানহার সাথে অতীতের সম্পর্ক তোমার মনকে এতটা আলোড়িত করে তাহলে কি আমি তোমার জন্য যথেষ্ট? স্বস্তির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মিমের এই প্রশ্ন ছিল এমন একটি গভীর অনুভূতির প্রকাশ যা রাজের আত্মবিশ্বাসের রদবদল তৈরি করতে পারত। তবে রাজের ভেতরের দ্বন্দ্ব মিমের এই প্রশ্নের সঠিক উত্তর দিতে বাধ্য করছিল। তাদের মধ্যে আর একটি বিভেদ শুরু হচ্ছিল, এবং এর ফলস্বরূপ তাদের সম্পর্কের নতুন দিকে অগ্রসর হওয়ার সুযোগ কমে যাচ্ছিল। রাজের দুর্বলতা এবং তানহার চাপ। রাজ নিজের সঙ্গে কথা বলছে অস্থিরভাবে। তানহা, তুমি তো জানো আমি তোমাকে আর ফিরিয়ে নিতে চাই না, তবে কেন তুমি আবার আমার জীবনে ফিরে আসছো? তুমি তো শুধু আমার অতীত ছিলে, এখন তোমার আগমন আমার বর্তমান জীবনকে অস্থির করে তুলছে। আমি জানি না কি করব। মিম আমার কাছে আছে, কিন্তু তুমি তো চুপ করে বসে নেই, তোমার ছায়া আমাকে ছাড়ছে না। রাজ, তুমি যে আমাকে ভুলে যাবার চেষ্টা করছো তা তো আমি জানি, কিন্তু মনে রেখো আমি কিন্তু কোনোদিনও চলে যাইনি। তুমি যতই তানহাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, তানহা তোমার ভিতরে থাকবে। তুমি কি জানো, তুমি যখন সত্যি আমাকে প্রয়োজন করবে আমি তখনই তোমার পাশে দাঁড়াবো। মিমকে ভালোবাসার জন্য তোমার যদি আমাকে ভুলতে হয় তবে তা কি তোমার জন্য সহজ হবে? তানহা, আমি তোমাকে আর ভালোবাসি না, আমি মিমকে ভালোবাসি। কিন্তু তুমি তো সেই মানুষ যাকে ভুলতে আমার জন্য সবচেয়ে কঠিন। তুমি কেন আমার জীবন থেকে চলে যাচ্ছ না? একটু থেমে রাজের দৃষ্টি গভীরভাবে পর্যবেক্ষণ করে। রাজের জন্য তানহা যেন এক যন্ত্রণার নাম, যাকে ভুলে যাওয়ার চেষ্টা করলেও সে তাকে মনে রেখেছে। তানহা তার জীবনে একটা ছায়ার মতো রয়ে গেছে, যেটি রাজকে কোনোদিনও মুক্তি দেয়নি। মিমের রাগ এবং তার প্রতিবাদ। মিম রাগের সাথে চোখে ঝিলিক দিয়ে, রাজ, তুমি কি ভেবেছো যে তুমি আমাকে ছাড়া তানহাকে নিয়ে থাকলে আমি চুপ করে বসে থাকবো? আমি জানি তোমার মনে তানহার একটা স্থান রয়েছে, কিন্তু আমি কি শুধু তোমার দ্বিতীয় গৃহিণী হব? আমি যা চাই তা আমি পাবো। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে আমাকে কখনোই তানহা বা তার অতীতের তুলনায় ছোট মনে করো না। মিম, আমি তোমার কথাগুলো বুঝতে চেষ্টা করছি। আমি জানি তোমার মনে কষ্ট হচ্ছে, কিন্তু আমি কিভাবে তোমাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যখন আমার মনে তানহার ছায়া এখনো অনেক বড় হয়ে দাঁড়িয়ে। আমার কাছে তোমার জায়গা অনেক বড়, কিন্তু আমি যেন সেই মুহূর্তে আটকে আছি যেখানে কিছু সিদ্ধান্ত নিতে পারছি না। ধীরে কিন্তু দৃঢ়ভাবে মিমের রাগ ছিল এমন এক শক্তি যা রাজকে এক মুহূর্তের জন্য স্থির করে দিয়েছিল। তার সামনে মিম ছিল এক শক্তিশালী মানুষ যার সহ্য ক্ষমতা সীমিত ছিল না।
সে জানতো রাজ যদি তাকে তানহার মতো অতীতের কোনো ছবি দিয়ে খুনও করে তবে তার সাহস ক্ষমতার সীমা আর থাকতো না। তানহার শেষ চাপ এবং রাজের সিদ্ধান্ত, তানহা চোখে অস্বাভাবিক শান্তি নিয়ে। রাজ, তুমি যদি আবার আমাকে গ্রহণ করতে চাও তবে আমাকে তোমার জীবনের অমূল্য অংশ বানাতে হবে। আমি জানি তুমি মিমকে ভালোবাসো, কিন্তু আমারও কিছু অধিকার আছে। আমি যদি চাই তুমি আমাকে শুধু তোমার কাছেই রাখবে। তুমি কি পারবে? তানহা, আমি আর তোমার সে আগের সম্পর্কের দিকে ফিরে যেতে পারি না। আমি জানি তুমি আমার জীবনে অনেক কিছু দিয়েছো, কিন্তু আমি এখন মিমের সঙ্গে আছি এবং আমি তাকে ভালোবাসি। আমার সিদ্ধান্ত এখন মিমের সঙ্গে থাকতে হবে। একটু থেমে চুপ করে তানহা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসা উপস্থিতি রাজের মনকে শান্তি দিচ্ছিল না। সে জানতো তানহার এইভাবে চলে যাওয়ার পর তার জীবন আর আগের মতো সহজ হবে না। তবে রাজ জানতো এটাই তার সিদ্ধান্ত, আর তাকে এখন মিমের পাশে থাকতে হবে। যখন সম্পর্কের ভিত্তি শিথিল হয় তখন সেই সম্পর্কের মধ্যে শুধু তিক্ততা নয়, শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ। রাজ এবং মিমের সম্পর্কের মধ্যেও এমন এক অদৃশ্য লড়াই শুরু হয়েছে। তাদের মধ্যে এক সময় যা ছিল প্রেম, আজ তার রূপ নিয়েছে তিক্ততায়। তারা এখন বুঝতে পারছে শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক টেকে না, কখনো কখনো ভালোবাসা ও অভিমান পাশাপাশি চলতে পারে। রাজ, তুমি তো বলেছিলে যে আমি তোমার জন্য সবকিছু, কিন্তু আজ তুমি আমাকে এত সহজে ভুলে যাচ্ছ। কি বলবো আমি জানি তুমি এখনো তানহার প্রভাব থেকে মুক্ত হতে পারোনি, কিন্তু তুমি কেন আমাকে একা রেখে যাচ্ছ? তুমি কি কখনো বুঝবে না আমি তোমার পাশে থাকতে চাই? মিম, আমি জানি আমি তোমাকে কষ্ট দিচ্ছি। তুমি যা বলছো তা সঠিক। তানহার অতীত আমার মনে প্রভাব ফেলছে, কিন্তু তোমার কষ্ট আমাকে চুপ থাকতে বাধ্য করছে। আমি তোমার সাথে থাকতে চাই, কিন্তু মাঝে মাঝে অতীতের ছায়া এত বড় হয়ে দাঁড়িয়ে যায় যে আমি নিজেও বেমানান হয়ে যাই। রাজ শান্তভাবে মিমের দিকে তাকিয়ে নীরব। কিছু সময় থেমে। রাজের স্বীকারোক্তি ছিল এক ধরনের মুক্তি, কিন্তু এটি মিমের কষ্ট কমাতে পারেনি। মিমের হৃদয় ভেঙে গেছে, কারণ সে জানতো রাজ তার হৃদয়ের কাছাকাছি হলেও তানহার ছায়া তাকে কখনো পূর্ণভাবে থাকতে দিবে না। তানহার প্রস্তাব এবং রাজের দ্বিধা। তানহা একটু জোর দিয়ে চ্যালেঞ্জিং। রাজ, তুমি যদি সত্যি আমাকে ভোলাতে পারো আমি চলে যাব, কিন্তু তুমি জানো আমি তোমার সঙ্গে থাকলে যে শক্তি তৈরি হবে তা মিমের কাছে কোনো দিনও হবে না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি নিজের মনের গভীরতার সাথে কি করবে? তুমি আমাকে যদি ফিরে নিতে চাও আমি তোমার জীবনে আবার ফিরতে প্রস্তুত। তোমার সিদ্ধান্ত। তানহা, তুমি যে কিছুটা চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে আসছো তা বুঝতে পারছি, কিন্তু এখন আমার জীবনে মিম ছাড়া কেউ আর থাকতে পারে না। আমার জীবনে তুমি অতীত হয়ে গেছো। আমি জানি তুমি আমাকে কতটুকু ভালোবাসো, কিন্তু আজকাল আমি সেসব অনুভূতিকে জায়গা দিতে পারি না। শান্ত কিন্তু ক্ষীণ ভরসা নিয়ে রাজের সিদ্ধান্ত তানহাকে হতাশ করে দিয়েছে। তবে তানহার মনের শক্তি একদম অটুট ছিল। সে জানতো রাজের জীবনে সে ফিরে আসতে পারবে, তবে সেটা সহজ ছিল না। রাজ তার সিদ্ধান্তে অটল থাকতে চেয়েছিল, কিন্তু তানহা তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল। এমনকি তাকে ত্যাগ করতে পারবে কিনা তা এখনও অনিশ্চিত ছিল। মিমের প্রতিবাদ এবং রাজের মানসিক বিপর্যয়। মিম কঠোর কণ্ঠে রাজের দিকে চোখ গরম করে। তুমি যদি আমাকে এতটা অবহেলা করতে থাকো তাহলে তোমার সাথে থাকার কোনো মানে হবে না। আমি তোমার পাশে সব সময় ছিলাম, তোমার প্রতি আমার ভালোবাসা ছিল, কিন্তু তুমি তো আমার পাশে দাঁড়াতে পারোনি। তুমি কি কখনো ভাবো আমি কি কষ্ট পাচ্ছি? তুমি যখন তানহার কথা ভাবো আমি একদম একা হয়ে যাই। মিম, গভীরভাবে চিন্তা করে মিমের আবেগে আঘাত রাজকে এক মুহূর্তে স্তব্ধ করে দেয়। সে জানতো যে কোনো সম্পর্কের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা দুটি বড় মূল্যবান বস্তু। রাজের মনের মধ্যে এই মুহূর্তে বিশ্বাসের অভাব ছিল, যা তাদের সম্পর্কের ভিত্তি আরো দুর্বল করে দিচ্ছিল। চূড়ান্ত সিদ্ধান্তের মুহূর্ত। মিম দৃঢ়ভাবে চোখে জল নিয়ে। রাজ, আমি জানি আমি তোমার কাছে কি চাই। আমি শুধু তোমার ভালোবাসা চাই। তানহার অতীত থেকে নিজেকে মুক্তি চাই। তুমি যদি আমাকে পুরোপুরি ভালোবাসো তাহলে আমাদের সম্পর্ক এক নতুন রূপ নেবে, কিন্তু তুমি যদি না পারো তাহলে আমার সাথেও কিছু করার থাকবে না। মিম, আমি জানি তুমি আমার সাথে থাকতে চাও, কিন্তু আমার নিজের মধ্যে একাধিক দ্বন্দ্ব আছে। আমি তোমার পাশে থাকতে চাই, তবে একবার ভাবো
যদি আমি তোমাকে ভাঙতে পারি না, তবে আমাদের সম্পর্ক কি টিকে থাকতে পারবে? রাজ ধীর শ্বাস নিয়ে ধীরে দীর্ঘশ্বাস ফেলে রাজ ও মিমের মধ্যে এই কথা বলা এক নতুন অধ্যায় শুরু করছে। তাদের সম্পর্কের সংকট আরো গভীর হচ্ছে। তাদের মধ্যে সেতু তৈরি করতে তারা এখনো নিজেরাই একে অপরকে ভালোভাবে বুঝতে পারছে না। গভীর গলায় অফিসের গণ্ডি পেরিয়ে পারিবারিক সম্পর্কের অন্তরালে যা লুকিয়েছিল তা এখন বড় ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছে। মিম এবং রাজের সম্পর্কের মধ্যে একসময় যে সাহস ছিল আজ তা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। এই পর্বে তাদের সম্পর্কের বাস্তবতা এবং পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে। একজনের সিদ্ধান্ত অন্যজনের চরম প্রতিক্রিয়ার সৃষ্টি করে। মিমের মনোভাব এবং রাজের দুঃখ। মিম রাজের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে, রাজ, আমি তোমার পাশে থাকবো, কিন্তু যদি তুমি এইভাবে আমার পাশে দাঁড়াতে না পারো তাহলে কি হবে? তুমি এখনো কি মনে করো আমি কোনো খোলামেলা সম্পর্ক চাই? আমি জানি তানহার জন্য তুমি অনেক কিছু সহ্য করছো, কিন্তু আমি তো তোমার জন্য এখানে আছি। তুমি কেন আমাকে এতটা দূরে ঠেলে দিচ্ছ? মিম, আমি জানি আমি তোমাকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমাকে যদি তানহার অতীত একবারে ভুলে যেতে বলো, তাহলে আমার মনের মধ্যে সেই শূন্যস্থানগুলো পূর্ণ হবে কিভাবে? আমি জানি তুমি সবার চেয়ে আলাদা, কিন্তু আমি তো নিজেকে ভেঙে দিতে পারি না। তুমি কি জানো আমি নিজেও তো হেরে যাচ্ছি এই যুদ্ধের মধ্যে? নীরবভাবে গভীর শ্বাস নিয়ে রাজের মনোযোগ ইতিমধ্যেই অন্যদিকে চলে গেছে। সে জানতো সে যতই তানহার বিষয় থেকে বের হতে চাইছে, ততই তার জীবনে মিমের গুরুত্ব কমে যাচ্ছে। মিম বুঝতে পারছিল রাজ তাকে বুঝতে পারছে না, এবং সেই কষ্ট তাকে ভীষণভাবে কুরে কুরে খাচ্ছিল। তানহার পূর্ণ প্রকাশ এবং রাজের অস্বস্তি। তানহা উত্তেজিত হয়, রাজ, তুমি কি একদম ভুলে গেছো যে আমি তোমার জীবনে কত বড় ভূমিকা পালন করেছিলাম? আমি তো তোমার জীবনে এসেছি আর চলে গিয়েছি, কিন্তু তুমি এখনো আমাকে ঘৃণা করতে পারো না। তুমি কি আমার ভালোবাসা বুঝতে পারো না? আমি এখানে এসেছি আবার তোমার পাশে দাঁড়াতে। যদি তুমি আমাকে একবার চিন্তা করো। তানহা, আমি জানি তুমি যা বলছো তা সঠিক, কিন্তু এখন আমি শুধু একটাই জিনিস চাই, মিমের সাথে সম্পর্ক। তুমি যদি আমার জীবনে ফিরে আসতে চাও, তো আমি জানি আমার মাথায় বিভ্রান্তি তৈরি হবে। তুমি কি একটু বুঝতে পারো আমি নিজেই যতটা কষ্ট পাচ্ছি, ততটা মিমকেও কষ্ট দিচ্ছি? তানহার ফিরে আসা রাজের মনকে ঝাঁকুনি দিয়েছে। তার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব চলছে, তবে তার মন একদিকে ভালোবাসা আর অন্যদিকে সংকল্পে পরিপূর্ণ হয়ে উঠছে। রাজের সিদ্ধান্ত যতই সঠিক হোক, তার হৃদয়ের অন্ধকারে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। মিমের আবেগ এবং সম্পর্কের নতুন দিক। মিম শান্তভাবে চোখের জল মুছে, রাজ, তুমি কি ভাবো তুমি আমার কাছে ফিরে আসতে পারবে? তুমি আমাকে শুধু কষ্টই দিয়েছো, কিন্তু এখনো আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনে ফিরে আসলে আমি কি সত্যিই তোমার সাথে সুখী হতে পারবো? তুমি কি জানো আমি শুধু তোমার সুখ চেয়েছি, কিন্তু তুমি যদি এইভাবে আমার পাশে না দাঁড়াও তাহলে কিছুই করার থাকবে না। মিম, আমি জানি তোমার কষ্টের জন্য আমি দায়ী, কিন্তু আমাকে কিছুটা সময় দাও। আমি যে জিনিসগুলো উপলব্ধি করতে চাইছি তার মধ্যে তানহা, অতীত আর ভবিষ্যৎ সবকিছুই রয়েছে। আমি জানি তুমি আমাকে সঠিক পথে নিয়ে আসতে পারো, কিন্তু আমি নিজে এক্ষেত্রে দ্বিধায় পড়েছি। রাজ মুখ নিচু করে মিমের দিকে তাকিয়ে গম্ভীরভাবে হৃদয়ের গভীরে। মিমের এই বক্তব্যে রাজের হৃদয়ে আরো বড় একটি ধাক্কা খেয়েছে। সে জানতো সম্পর্কের জন্য লড়াই করা মানে কেবল পরস্পরের মধ্যে ভালোবাসা নয়, বরং একে অপরকে বোঝার প্রতিও দায়বদ্ধতা। রাজ এখনো মিমের পাশে থাকতে চেয়েছিল, কিন্তু তার ভয় ছিল আবার একবার সে হারিয়ে যাবে। অতীতের প্রতি সম্মান এবং মধুর সুর। মিম, আমি জানি আমি তোমার জন্য কিছু করতে পারিনি, তবে এবার আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমার পাশে থাকবো। একসাথে আমরা এই বাধাগুলো পার করব। তানহার জন্য আমি আর কোনো কিছু বই নিয়ে আসবো না। আমি যদি আবারও তোমার হৃদয়ে ভেঙে ফেলি, তবে আমি কোনো দোষী হব না। মিম স্বস্তির শ্বাস ফেলে চোখে আসার ঝিলিক নিয়ে, রাজ, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, তবে আমরা একসাথে থাকলে এই কষ্টগুলো দূর হবে। আমি চাই তুমি শুধু আমার সঙ্গে সত্যি কথা বলো, মিথ্যা বলো না। আমি জানি তুমি পারবে যদি তুমি চাও। শান্তভাবে পরবর্তী এক সময়ের দিকে এগিয়ে রাজ ও মিমের মধ্যে আজ এক নতুন পথ চলা শুরু হলো।
যদিও অতীতের আবেগ আর বর্তমানের সংকট তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে, তবুও তারা একে অপরকে বিশ্বাস করতে শুরু করেছে। একসময় যেটি ছিল শুধুমাত্র ভয়ের জায়গা, আজ সেটি সম্পর্কের জন্য শক্তি হয়ে উঠছে। গভীর আবেগের মধ্যে থেকে বের হয়ে আসতে থাকে। রাজ এবং মিম দুজনে একসময় নিজেদের রাগ এবং হতাশা নিয়ে কাটাচ্ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পেরেছিল যে সম্পর্কের ভেতর তারা আটকে পড়েছে তা তাদের নিজেদের জন্য ভীষণ শক্তিশালী এবং আবেগপূর্ণ। রাতের ঘন ডার্কনেস তাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে। এক সময়ের ঠান্ডা অস্থির সম্পর্ক এখন আগুনের মতো জ্বালিয়ে দিয়েছে তাদের মন। মিমের মধ্যে একটি কঠিন পরিবর্তন এসেছে। তার অস্থিরতা এবং সাহসী মনোভাব এখন আর আগের মতো রয়ে যায়নি। তুমি বুঝতেই পারছো না রাজ, তুমি কি ভাবছো? আমরা কিভাবে এইভাবে একে অপরকে বোঝানোর চেষ্টা করব? আমি জানি মিম, তুমিও জানো যে আমরা একে অপরকে ত্যাগ করতে পারবো না। তুমি তো বলেছো আমি তোমাকে বুঝতে পারি না কিন্তু ভালোবাসি। তুমি তো কিছুই বোঝো না রাজ। তুমি যখন আমাকে বুঝতে চাও, আমি তখন ভাবি আমি তোমার জন্য যা করেছি তা কি যথেষ্ট ছিল? মিমের চোখে এক ধরনের চ্যালেঞ্জের ছাপ ছিল, যেন রাজকে সবকিছু প্রমাণ করতে বলছিল। রাস্তার মুখের অভিব্যক্তি থেকে বুঝতে পারছিল সে সবকিছু নিয়ে দ্বিধায় পড়েছে। তুমি জানো আমি তোমাকে অনেক কিছু দিতে চাই, কিন্তু তুমি কি আমাকে কখনো ভেবেছো? তুমি তো কখনো আমাকে বোঝার চেষ্টা করো না। দুজনের মধ্যে যন্ত্রণা এবং অভিমান উন্মুক্ত হয়ে আসে। রাজ যেন জানতো তার কথা মিমকে পুরোপুরি পৌঁছতে পারেনি। মিমও জানতো রাজ তাকে মেনে নিয়ে কঠিন পথের দিকে এগিয়ে যেতে পারবে না। তবে কি তারা নিজেদের বাঁচানোর চেষ্টা করবে, না একে অপরকে আরো দূরে ঠেলে দিবে? আমরা একে অপরকে শুধু অসহ্য করি। আর এখন তুমি যদি আবার আমাকে ভালোবাসি বলো, আমি আর সহ্য করতে পারবো না। তবে তুমি কি জানো মিম, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু আমি আর কিছু চাই না, শুধু তোমার বিশ্বাস। মিম তখন কিছুটা থেমে গিয়ে ভাবছিল। সে জানতো যদি সে রাজের কথা মেনে নিত তাহলে জীবনে বহু বড় সিদ্ধান্ত তাকে নিতে হতো। কিন্তু মিম কখনোই সহজভাবে কিছু মেনে নেয় না। সে যদি রাজকে কিছু বলতো তাহলে সব কিছু পুরোপুরি পাল্টে যেত। কিন্তু সে কি বলবে, সামান্য লজ্জিত হয়ে। তুমি তো অনেক কিছু চাও রাজ, কিন্তু তুমি কি জানো আমি নিজেকে একেবারের জন্য মেনে নিয়েছি যে তোমাকে আমার জীবনে রাখা সম্ভব। তুই কেন বলতে চাও তুমি আমার সঙ্গে থাকতে চাও না? তুমি কি বুঝতে পারছো আমাদের মধ্যে কিছু গভীরতা রয়েছে যেটা কেউ বুঝতে পারে না? তুমি যদি একে অপরকে ছেড়ে চলে যাও আমাদের জীবনে কি আর কোনো আশা থাকবে? মিম চুপ করে গেল, কিছু বলল না। তার চোখে এক ধরনের বিচলিত ভাব ছিল, যেন কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু আসছে। রাজু অপেক্ষা করছিল। তারা দুজনেই জানতো একে অপরকে ছাড়লে সব শেষ হয়ে যাবে, কিন্তু তাদের মধ্যে যন্ত্রণাও ছিল অপরিসীম। তুমি যদি আমাকে বিশ্বাস করতে পারো রাজ, তবে আমি তোমার কাছে সবকিছু দিতে পারি। কিন্তু আমি আর এমন সম্পর্ক চাই না যেখানে কেবল দ্বন্দ্ব এবং অভিযোগ থাকে। তুমি যদি আমাকে একটু সময় দাও মিম, আমি প্রতিজ্ঞা করি আমি তোমার জন্য সেরা পুরুষ হয়ে উঠব। কিন্তু তুমি কি আমাকে সঠিক সময় দেবে? রাতের এই সাইলেন্স দুজনের মধ্যে একটা সম্পর্কের সন্ধি হচ্ছিল, যা হয়তো তাদের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। সময়ের মধ্যে তারা নিজেদের সমাধান খুঁজে পাবে, নাকি সম্পর্কের রেষারেষি আরো তীব্র হবে? তাহলে রাজ, শুরু করা যাক নতুন করে। কিন্তু মনে রেখো, আমি কোনো অন্যায়ের সঙ্গে থাকতে চাই না। তাহলে শুরু করি মিম, আমাদের নতুন জীবন নতুনভাবে। প্লিজ, আমি আর পারছি না, তোমার সান্নিধ্য পেতে চাই। আমি তোমার সাথে নিজেকে মিলেমিশে একাকার করে দিতে চাই। মিম সামান্য মাথা বাঁকায়, যার অর্থ হ্যাঁ, আমিও চাই। তারপরেই শুরু হলো তাদের ভালোবাসায় পরিপূর্ণতা ভরা রাত। এবং সেই রাতেই যখন সমস্ত কিছু একাকার হয়ে যায়, তখন তাদের মধ্যে সম্পর্কের নয়া অধ্যায় শুরু হয়। প্রশ্ন এখন, তারা কি সফল হতে পারবে, নাকি তাদের মধ্যে যা থাকলেও তা আবার কখনো ফিরে আসবে? সমাপ্ত।